সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে পাহাড়টি দেখছেন সেটি ময়লার পাহাড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ডাম্পিং স্টেশন এটি। কথা হচ্ছে এই ময়লার পাহাড়ে প্রতিদিন কেন সন্ধ্যার পরে আগুন দেওয়া হয়। আপনাদেরকে যদি একটু দেখাই, সন্ধ্যার পরে এই ময়লার পাহাড়ে প্রতিদিন আগুন দেওয়া হয়, আর সেই আগুনের ধোঁয়াগুলি ঠিক এভাবে এই শহরের বুকে ছড়াতে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সারা রাতব্যাপী এভাবে ধোঁয়া ছড়ানোর ফলে এখান থেকে বিভিন্ন গ্যাস নির্গত হয়, যার ফলশ্রুতিতে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ অত্র এলাকায় যারা বসবাসকারী তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এখান থেকে মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস সহ প্রায় 12 ধরনের গ্যাস নির্গত হয়, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, এই সমস্যার সমাধান খোঁজার জন্য আজ আপনাদেরকে নিয়ে বেরিয়েছি। চলুন আমার সাথে। ঢাকা শহর দূষণ, অব্যবস্থাপনা, আইন ভঙ্গ করা, সব দিক দিয়েই আমরা 1 নম্বর। কখনো কখনো এসব ক্ষেত্রে আমরা বিশ্ব রেকর্ডও করে থাকি। পুরো পৃথিবী অবাক হয়ে দেখে আমাদের সব কর্মকাণ্ড। আমরা কতটা আত্মঘাতী। একটা ঐতিহ্যবাহী শহরকে কিভাবে ময়লার ভাগাড় আর অনিয়মের রাজ্যে পরিণত করা যায়, তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ এই ঢাকা শহর। এটি ঢাকার মাতুয়াইল ময়লার ডাম্পিং স্টেশন। ঢাকা শহরের একটি বড় অংশের ময়লা এখানে ফেলা হয়, যা সরাসরি তত্ত্বাবধান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে সারাক্ষণ কোনো না কোনোভাবে আগুন লেগেই থাকে। কখনো কখনো ময়লা পোড়াতে কর্তৃপক্ষ নিজেরাই ধরিয়ে দেয় আগুন, আর সেই আগুনে বের হয় জীবন ধ্বংসকারী মারাত্মক সব গ্যাস। আর এই গ্যাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়, বিশেষ করে ধলপুর, মাতুয়াইল, কাজলা। এই 3টি এলাকার অবস্থা খুবই খারাপ। এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগ সচক্ষে দেখতে আমরা গিয়েছিলাম ধলপুর, মাতুয়াইল ও কাজলায়। কাজলার যে ডিপটা, ওটা আপনি রোজার মাসে যেমন আগুন জ্বলায়, রাতে 2টা বাজে 3টা বাজে কুয়াশার মতো যে ধোঁয়াগিনি হয়, আপনি এখান থেকে মাথা পর্যন্ত দেখা যায় না। তো রাতটা আমি কাজ করি, আমি সিটি কর্পোরেশনে কাজ করি। তো রাতটা আমি আসি দেখি একটা মাসুম বাচ্চা, একটা প্রেগনেন্ট মহিলা এবার মনে থাকতে পারবো না। আমি যা দেখি আপনার কুয়াশার মতো কুয়াশা, আমি যে জানলা খুলি না যেমন লাগে কুয়াশার গোলা ঢুকতেছে, এরকম দেখা যায়। সব কাজলার ডিপুর গোলা, আমাদের ডিপুটা বেশি না, 10 মিনিট ডিফারেন্স। আমার বাসাটা প্রায় 6 তলার উপরে। তো বাসা থেকে যখন বারান্দা দিয়ে তাকানো হয়, মানে সন্ধ্যার পর মনে হয় যে কুয়াশায় পুরোটা আচ্ছন্ন হয়ে গেছে। মানে গরমের দিনে মনে হয় যে কুয়াশা, এই পরিমাণ ধোঁয়া, আর যে কি পরিমাণ গন্ধ, মানে এটা আপনার জানালা বাড়ি যদি খোলা রাখেন আপনি নর্মালি নিঃশ্বাস নিতে পারবেন না। আর ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের অনেক কষ্ট হয়। আমার বাচ্চাটা অনেক ছোট, মানে জানালা খুললে বাবা ধোঁয়া, গন্ধ, এরকম করে নাক ধরে। কালকে কাজতে কাজতে তো আমার বুক মুখ বেত হয়ে গেছে, বহুত কষ্ট হয় ধোঁয়ায়। আজকে মনে করেন আমি 1 তারিখে গেছি, মনে করেন 6 দিনে ধোঁয়া হয়েছে, 6 দিনে ধোঁয়া হয়েছে। ঘরে থাকুন জানা, দরজা জানলা লাগাইলে ঘর বইরা যায়, অন্ধকার হয়ে যায় ধোঁয়া। রাত্রে মনে করেন যে ঘুমান জানা, ঠিক আছে, মনে করেন রাত্রে উঠলে ঘুর থেকে মনে করেন জায়গা গেছে চোখ নাক জ্বলে ওঠে, ঠিক আছে, ঘুর থেকে হজা করে জানা লাগে। পরে মনে করেন দেখি পুরো ধুমা যায়, অন্ধকার। ধুমাটা করতে গেলে আমরা জানতেছি না, কিন্তু এমন গন্ধ, মানে চোখ মুখ পুরো জ্বলতেছে। এই অবস্থা ভাই, আমরা থাকতে পারতেছি না, পোলাবে থাকতে পারতেছি না, ঘরের ভিতরে নিজে থাকতে পারতেছি না, রাতটা বের হয়ে যেতে হয় গাড়ি থেকে। এমনিতেই ধোঁয়ায় নাজেহাল এলাকাবাসী, তার উপর চলে এসেছে মাহে রমজান। ধোঁয়ার গন্ধে চোখ জ্বলে, তারাবির নামাজ আদায়ে কষ্ট হয় মুসল্লিদের। মসজিদ পর্যন্ত ভিতরে ধোয়া ঢুকে জায়গা, মসজিদটা পর্যন্ত, মসজিদে কোনো ইমাম সাহেব খাদেম কেউ থাকতে পারে না। এই গ্যাসটা চোখ যেমন জ্বলে, নাক হেমন জ্বলে, এমন অবস্থা। বুঝছেন, প্রতিটা এলাকার ভিতরে, পুরাটা আপনার ভিতরে এই এলাকা সন্তান হইলে জ্বালাই দেয়, আপনার কোনো সকালে জ্বালাই দেয়। এই অবস্থাটা করতেছে, ওনারা কেউ কিছু করতেছে না। এটা সাধারণত রাতে পোড়ায়, এটার কারণ কি? দিনে পুরা বেশি, দিনে পুরা বেশি, বেশি অংশে দিনবেলা জ্বালা দেয়। দিনবেলা জ্বালালে কেউ বসতে পারে না, মসজিদে নমাজ পড়তে দিতে পারি না ঠিক মোটা, কাছ থেকে কাছে শ্বাস উঠতে জায়গা, 24 ঘন্টা জ্বালাইতেছে না। তো দুর্গন্ধ আর না হে মজা যাইতেছে, বেউস পড়ে গেছে আমার ঘরের ভিতরে, বাচ্চা কাচ্চা যা আছে। আমি নিজেই অস্থির আছি। এই ধরনের ঘটনা হয়েছে, ময়লার এখানে আগুন দিছিল না, এইটা তো ঠিক হয় না, এইটা ঠিক হয় না। এই রমজান মাসে বুঝেন না, অস্থির হয়ে গেছিলাম আমরা, বুঝলেন না। ধরো
ধোঁয়া আর কি মানে ছায়া দিয়ে বাইরে এবার এসে মনে করছে বাইরে ভালো হবে না, বাইরে না, বাসার ভিতরে মনে করে এরকম একটা এরকম ইয়া গেছে, দুর্গন্ধ গেছে, বুঝেন না, বলার বাইরে। কাপড় চাপড় যদি বাইরে লাড়া থাকে এগুলো গন্ধে কাপড় চাপড় পর্যন্ত গন্ধ বসে, আর মানুষের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কাশি মানুষের কাশি হয়ে যায় এরকমের। আর আপনার এই মলা এদিক থেকে যে সময় আওয়াজ শুরু হয়ে গেল কুয়াশার মতন আইয়ে, কুয়াশা ধোয়া কুয়াশার মতন আইয়ে গেলে কাপড় লতা যা আছে মানুষের দুর্গন্ধ হয়ে যায়। আসলে এটা আজকে প্রায় 1 সপ্তাহ বা 10 দিন হবে। ইফতারের পরের থেকে ধোঁয়াটা বেশি হয় সারা রাত্রে। আপনার আমরা মসজিদের লোকজন বা আশেপাশের লোকজন রাস্তা বেরোলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বিশেষ সাধারণ মানুষেরই কষ্ট হয়। এর মধ্যে মুরব্বীরা আছে, কারো অ্যাজমা রোগ আছে, ছোট বাচ্চারা আছে, জ্বালানা বাসার বাড়ি ঘরে জ্বালানা খুলে থাকতে পারে না, আপনার পুরো এলাকাটা অন্ধকার হয়ে যায় ধোঁয়ায়, ঠিক আছে। আমাদের এইখানে এই অবস্থা হয়, আরও ওই কাছাকাছি যারা আছে এদের অবস্থা তো আরও খারাপ। সুতরাং এগুলা কর্তৃপক্ষ এগুলার দিকে কেউ কোনো দেখার মতো কেউ নাই এখন দেশে, যেগুলো এই অবস্থা আর কি। রোজা রমজানের দিন মানুষের তো কষ্ট এগুলা, আমরা চাই যে এগুলা নিরসন হোক। যেহেতু আপনি আসছেন, আপনার মাধ্যমে যদি এটা প্রশাসনদের কাঁধে পৌঁছায়। এলাকার এই দুর্ভোগ লাঘবে এলাকার তরুণ সমাজ একত্রিত হয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে কথা বললেও নানা অজুহাত টালবাহানায় কোনো লাভ হয়নি। আসসালামু আলাইকুম, আমি খায়ের ভুইয়া, আমি ধলপুর নিবাসী, ধলপুরের একজন বাসিন্দা। এই বাসিন্দার পক্ষ থেকে আমি একটা অভিযোগ জানানোর জন্য এখানে এসেছি। সেটা হচ্ছে যে আগামী গত 1 মাস ধরে মাতুয়াইল ল্যান্ডফিল থেকে যেই স্যানিটারি ল্যান্ডফিল আছে সেখান থেকে আমরা এত পরিমাণ ধোঁয়া, কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস এবং মিথেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাসের যেই প্রচুর পরিমাণে আমরা ভুক্তভোগী হয়েছি, সেটার কারণে বাসার নারী, বৃদ্ধ এবং শিশুরা তারা বাসায় থাকতে পারে না। এমনকি রাতের 12টা থেকে 1টা পর্যন্ত ঘরের দরজা জানালা যে বন্ধ করে থাকবে সেই সুযোগও নেই। এবং এই জিনিসটা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে ভোর ফজর 5টা থেকে 6টা পর্যন্ত কন্টিনিউয়াসলি এরকম ধোঁয়া, সাদা ধোঁয়া, কালো ধোঁয়া, ময়লার গন্ধের মিশ্রণ এবং বিভিন্ন সিস্টেমে এই জিনিসটা পুরো আমাদের অত্র এরিয়ায় ছড়ায় পড়ছে। এই এরিয়ার মধ্যে ছিল আমাদের কাজলা, ধলপুর, মানিকনগর, সুদিখালপাড় রোড, সায়দাবাদ নতুন রাস্তা এবং এর আশেপাশের মাতোয়াইল এবং এর আশেপাশের এলাকা। তো আমাদের এখানে যে ধোঁয়াটা আসতেছে আমরা এতে টিকতে পারতেছি না। আশেপাশে যারা ভাড়াটিয়ারা আছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, আমরা রাত্রে দরজা জ্বালানো লাগায় থাকার পরেও আমাদের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। এই ধোঁয়ার কারণে এখানে চিকুনগুনিয়া, ডেঙ্গুর খুব আক্রান্ত আমাদের অঞ্চলে অনেক বাড়ছে। আমাদের তরফ থেকে আমরা এলাকাবাসী অনেক রকমভাবে অনেক মিডিয়ার কাছে আসছি, কিন্তু মিডিয়ার কাছে ভিডিও দেওয়ার পরেও আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। তারাও খুব কাজ করতেছে। তো দয়া করে ডাক্তার ইউনুস স্যার আর যারাই আছে তাদের কাছে আকুল আবেদন করছি যে আমাদের এলাকাটাকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমরা শ্বাস নিতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। গতকাল রাতেও যেটা হয়েছে, আমি আমার বাসায় সব দরজা জানালা লাগানো ছিল, দেখতেছি বাসার ভেতরে এত ধোঁয়া সহ্যের মতো ছিল না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠলে চোখ জ্বলতেছে। প্রথমে বুঝতে পারি নাই, পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে জানলাম যে এলাকায় ধোঁয়া ছড়াইছে, যে কারণে এত সমস্যা হইতেছে। আর মশা, এত পরিমাণে মশা, মনে হইতেছে যেন এক একটা বাসা মশার খামার। আমরা এই ক্ষেত্রে খুবই অতিষ্ঠ। যদি রাষ্ট্রীয়ভাবে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় তাহলে আমরা এই ধলপুর এলাকাবাসী খুবই স্বস্তিবোধ করব। বর্তমানে আমরা খুবই অতিষ্ঠ একটা অবস্থায় আছি এই ধোঁয়া, মশা, আগুন এগুলোর কারণে। এই ধোঁয়ার সাথে মানবদেহের জন্য ক্ষতিকর প্রায় 12 রকমের গ্যাস রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাসকে বলা হয় ডেলিয়েস্ট গ্যাস। এই গ্যাস বর্ণ ও গন্ধহীন। কার্বন ডাইঅক্সাইডের চেয়ে প্রায় 84 গুণ বেশি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সক্ষম এই মিথেন গ্যাস। দর্শক, মন্টিল ভিত্তিক প্রতিষ্ঠান GHGSat তাদের হুগো স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পেয়েছেন বাংলাদেশের মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে, যা ঘন্টায় 4000 কেজি বা 4 টন, যেটি 2 লক্ষ গাড়ি থেকে যে পরিমাণ পরিবেশ দূষণ ঘটায় ঠিক তার সমান। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, এসব গ্যাস 10 থেকে 400 বছর পর্যন্ত শহরের বাতাসে ঘুরে বেড়াতে পারে।
মাতুয়াইলের এই ময়লার ভাগাড়টি 1989 সালে 50 একর জমি নিয়ে তৈরি হয়। বর্তমানে এই ভাগাড়ের আয়তন 181 একর। কথা ছিল এখানে হবে অত্যাধুনিক মেশিন দিয়ে বর্জ্য রিসাইকেল, যা পরিবেশ সুন্দর করবে এবং এখানে হবে আধুনিক ইকো শহর। বাস্তবতা দেখুন, ইকো শহর তো দূরের কথা, আশেপাশে কয়েক লাখ মানুষ এখন বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে। ময়লার ভাগাড় সংলগ্ন কৃষি জমিতে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, কার্বন মনোক্সাইড, নিকেল, কপার, জিঙ্ক, আর্সেনিক, লেড, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা ময়লা পানি নিঃসৃত হয়ে ফসলি জমিতে এসে পড়ছে। ফলে অত্র এলাকায় তেমন কোনো ফসল তো হয়ই না, আর হলেও তাতে থাকে মারাত্মক বিষ। বর্ষাকালে এই ময়লার ভাগাড় মশা উৎপাদনের ফ্যাক্টরিতে পরিণত হয়। যত্রতত্র ময়লার পানি জমে বেড়ে যায় আরও মশা। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এজন্য এই এলাকার খুবই কমন রোগ। গত বছর ডেঙ্গুর সিজনে এই 3টি এলাকায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে ছিল। এভাবে দেখানোর কি আছে? যে এলাকায় একটি খাল এমন নোংরা থাকে সেখানে মশা জন্মাবে, এটা তো অবধারিত। একটি বিষয় লক্ষ্য করুন দর্শক, এটি একটি খাল যেটি দেখে বোঝার কোনোই উপায় নেই। সাধারণ মানুষ আসলে যাবে কোথায়? ব্যাপারটা সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে খালের প্রবাহটা ঠিক রাখাটা খুব জরুরি। আপনার ঢাকা শহরে বা রাজধানী কেন্দ্রিক এমনি সুয়ারেজ লাইনের খুবই সমস্যা হয়। সেই ক্ষেত্রে ময়লা আবর্জনা ফেলানোর কারণে রাস্তা বা খালটা ব্লক করার কারণে আমাদের এদিকেও প্রচণ্ড সমস্যা হয়ে যায়। আবাসিক ভবনগুলো অনেক সময় পানির নিচে চলে যায়। বিগত সময়গুলোতে প্রতি বছর এই খালটা আমরা খনন করতে দেখেছি। খালটা নামকাস্তা খনন করেছে, খননের 15 দিনের পরে আবার আপনার নর্দমা দিয়ে আশপাশের বাসিন্দারা এটা ভরে ফেলেছে। কারণ হলো সিটি কর্পোরেশন আমাদের কাছ থেকে একদিক দিয়ে আপনার ময়লা আবর্জনা নেওয়ার জন্য টাকা নিচ্ছে, কিন্তু ময়লা নিরসনের জন্য তাদের কোনো তড়িৎ কোনো পদক্ষেপ নেই। এটা একটা দুর্নীতির একটা প্রকল্প বলে আমাদেরকে মনে হয়েছে, আমরা বিগত বছরগুলোতে যা দেখে আসছি কয়েক বছর টানা। সেক্ষেত্রে আমাদের দাবি হলো এটা ডেঙ্গুর যে মহামারী ব্যাধি আকারে দেখা দিচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খালের যে বর্জ্য ব্যবস্থাপনা এটা অত্যন্ত নোংরা, অত্যন্ত নর্দমা, এবং কোনো রাজধানীর সিটি কর্পোরেশনের মধ্যে এই ধরনের পরিবেশে মানুষ বাস করতে পারে না। মানে সার্বক্ষণিক, বিশেষ করে হচ্ছে যে ইফতারের একটা আগ মুহূর্তে থেকে তারা এটা পুরানো শুরু করে, আর এটা পুরানোর কারণে পুরো এলাকা, অর্থাৎ এই যে আমাদের কাজলা এলাকা সহকারে আশেপাশে যে এলাকাগুলো আছে সমস্ত এলাকাগুলোতে ধোঁয়া পৌঁছে যায়। এতে করে আমাদের যে বাসায় মা বোনরা আছে, বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে যারা ছোট বাচ্চা আছে তারা খুব ক্ষতিগ্রস্ত, তাদের শ্বাস নিতে কষ্ট হয়। আমি নিজে একজন হার্টের রোগী, আমাদের শ্বাস নিতে খুবই কষ্ট হয়। এজন্য উচিত, আমরা ওইখানে গেছিলাম আমাদের পক্ষ থেকে, আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমাদের কিছু প্রতিনিধি সেখানে গেছে, গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। তাদেরকে বললে পরে তারা এটা মানে এটা যে ব্যবস্থা গ্রহণ করাও দরকার সে গ্রহণ না করে তারা একটু গুলুজুলু কথাবার্তা বলে তারা এটাকে দায় সারা করার চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। তো আপনাদের মাধ্যমে আমাদের ভাষ্য হচ্ছে যে আমাদের অনুরোধ যেটা, যে আপনারা যদি আপনাদের মাধ্যমে যাতে তাদের কাছে এই তথ্যটা পৌঁছায়, এবং শুধু পৌঁছালে হবে না, এটার ব্যাপারে যেন সিদ্ধান্ত নেয় এবং অপসারণের যে ব্যবস্থা করে, যাতে করে আমাদের এলাকার মানুষের জন্য একটা মানে সুস্থভাবে আমরা বসবাস করতে পারি। বিশেষ করে আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা এবং মহিলারা অত্যন্তভাবে এইবার ডেঙ্গুর সময় আমাদের এলাকার মনে হয় যে 100-র মধ্যে মনে করেন 60% ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং অনেক লোকই মারা গেছেন আমাদের এলাকায় এই ডেঙ্গুতে। এই বিশেষ করে যে বারবারই কথা চলে আসছে যে এই গন্ধ শুধু যাত্রাবাড়ি এলাকা পুরোটাই ছড়িয়ে যায়, শুধু কাজলা না, কাজলা আসা যাত্রাবাড়ি এলাকা পুরোটাই ছড়িয়ে যায়, এবং গন্ধ বের হইলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, এবং দিন দিনই আমাদের এলাকায় শ্বাসকষ্ট রোগী বেড়ে যাচ্ছে। এই খালটা অরক্ষিত এবং প্রপার ব্যবস্থাপনা না থাকায় এটা সাইডের মানুষও মেলা ফেলায়, এবং গড়াইয়েও মেলা আসে, বৃষ্টির সঙ্গেও মেলা আসে, এসে এটা ভরাট হয়ে গেলে তা আমরা বিপদে, একদম বিপদে। তখন আর আমরা পানি কোনো দিকে যাই না,
এবং আমরা বাড়িঘর, আমাদের এই সমস্ত বাড়িঘরগুলিতেও পানি উঠা যায়। যত ময়লাগুলো আছে এই খালটার ভিতরে ফালানোর জন্য সবগুলো ভরিয়া যায়। এটা যেই সময় মতো যেই পরিষ্কার করা প্রয়োজন এই পরিষ্কারটা কেউ করে না। সিটি কর্পোরেশনের আন্ডারে যে দেখা গেছে যে 10 দিন 15 দিন পর এটা পরিষ্কার করার দরকার করে না। ওখানে ওয়াসা তাদের কাজ করিয়া আমাদের এই এলাকাটা পুরো পানিবন্দি করে রাখছে। পুরো এলাকার যত লোকজন আছে সবাই পানিবন্দি অবস্থায় আছে। ওয়াসা এটা কোনো ভ্রুক্ষেপ নিতেছে না। সর্বপ্রথম ওয়াসা নষ্ট করছে পানিবন্দি করিয়া। এখান থেকে ওয়াসার একটা লাইন ছিল, এই লাইনটা ওয়াসা বন্ধ করেছে। ওই এলাকাটা পানিবন্দি অবস্থা আছে। আর এই খালটার এখানে এই ময়লার কারণে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু মশার উৎপত্তি হয়, যার কারণে এই ডেঙ্গু মশা আমাদের বিশাল ক্ষতি হইতে আছে। আর এলাকার মানুষ যদি এটা যদি আপনার মনে করেন এই খালটা যদি আপনার টোটাল কালভার্ট করে দেয়, এখান থেকে যদি রাস্তার কিনার দিয়ে যদি আপনার কালভার্টের সিস্টেম করে দেয়, বক্স করে দিলে তাহলে ময়লাগুলো আর পড়ে না। তাতে আর এই বর্ষার কালেও ঝামেলা হয় না। আর আমাদের মনে করেন যে সবসময় আমাদের এটা ভালো থাকে। আমরা হতাশ। কর্তৃপক্ষের আচার আচরণ দেখে মনে হয় এই মানুষগুলোর প্রতি তাদের কোনো রকম কোনো দায়িত্ববোধ নেই। এই এলাকার বসবাস করাটাই যেন একটি বড় অপরাধ। কিন্তু কেন সিটি কর্পোরেশনের এমন আচরণ? যাদের কাজ হচ্ছে নাগরিকদের সেবা দেওয়া, তারা এসব কি করছে জানতে আমরা গিয়েছিলাম ডাম্পিং স্টেশনের অফিসে। সরকারি অফিসের সে চিরাচরিত নিয়ম, এখানে না ওখানে যান করতে করতে অবশেষে আমরা একজন সাইট ইঞ্জিনিয়ারের সন্ধান পেলাম। এটা আসলে যেটা বলুন যে আগুন দেওয়া হয় বিষয়টা সেরকম। এটা কয়েকদিন আগে ল্যান্ডফিলে একটু আগুন লেগেছিল। আগুন লেগেছে হয়তো কোনো উদ্ভূত গ্যাসের থেকে হতে পারে বা কারো দ্বারা হতে পারে, বিড়ি সিগারেট খেয়ে তেলসে হতে পারে। সেগুনটা আমরা পরে ফায়ার সার্ভিসের লোকে নিয়ে আগুন আপনার নিভিয়ে ফেলেছি। কিন্তু আগুনের গভীরতা কিছু একটু ময়লার ভিতরে প্রায় 20 ফুট 30 ফুট পর্যন্ত এর ভিতরে পৌঁছে গেছে। ওই গভীরতা পর্যন্ত ফায়ার সার্ভিস ওনারা পানিটা পৌঁছাতে পারতেছে না। এখনও দেখা যায় যে প্রতিদিন প্রায় সারা রাত ধোয়া থাকে এবং অত্র এলাকার মানুষ সেহেরি ইফতার কোনো কিছুই করতে পারে না, তারাবির নামাজ পড়তে পারে না প্রত্যেকটা মসজিদে। এটা তো হওয়ার কথা ছিল না। এটা ধরে যে আমি যেটা বললাম শেষ করি নাই, আগুনটা যে অনেক নিচে চলে গেছে, তো এখন কিন্তু উপরে কোনো আগুন নেই, বাট ভিতরে কিছু কিছু জায়গায় তলে তলে হয়তো বা আগুনটা প্রসারিত হচ্ছে। ওখান থেকে অনেক জায়গায় যে একটু ধোঁয়া বের হয় আর কি। এটা ফায়ার সার্ভিস ওনারা এটা পারে না, এটা করতে গেলে বলতেছে যে অনেক নিচে চলে গেছে পানি, অনেক কত দূর পর্যন্ত পানি যায় না, যার জন্য ওনারা পারতেছে না। বা এটা হয়তো বা মানুষের যে ক্ষতিটা হচ্ছে এ ব্যাপারে আপনাদের ব্যাখ্যা কি? না, ক্ষতিটা হচ্ছে আজকে আমরা এটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, পরে ওনারা হয়তো বা আজকে একটা ব্যবস্থা নেবে। ফায়ার সার্ভিস ওনারা চেষ্টা করবে যে হয়তো বা ফায়ারের সঙ্গে যোগাযোগ করে বেশি সংখ্যক গাড়ি নিয়োজিত করে এটা দ্রুত নিরসন করতে পারবে। আচ্ছা, এই যে এতগুলো মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে গেল, অনেক মায়েরা অসুস্থ, গর্ভবতী মায়েরা, এরপরে অনেক মুরব্বীরা আছে যাদের শ্বাসকষ্ট হচ্ছে, অনেকে হসপিটালে ভর্তি হয়েছে, এ দায় কি আপনারা নেবেন? আমাকে তো ব্যক্তিগতভাবে বললে আমি তো সব কিছু ব্যক্তিগতভাবে বলছি না, আপনি দায়িত্বে আছেন তো সেজন্য। না, আমি তো এটা সব কিছু দায়িত্বে না। আমি কে দিবে এটা দায় তো বলতে গেলে আমাদের কর্পোরেশনকেই জবাব দিতে হবে, সিটি বোর্ড। তার মানে আপনাকে দিতে হবে, আপনি তাদের লোক। আমি তাদের লোক হলেও মানুষ এক একজনের লেভেল আছে, আমি তো সেই লেভেলের না। একটা হাই অথরিটি আছে, সবাইকে এরা দায়বদ্ধতা অস্বীকার করার তো সুযোগ নেই। দায়িত্বটা এই ধরনের কাজে তো আপনার চোখের সামনে বলে আপনারও দায়িত্ব আসে, সাধারণ মানুষের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, সবারই এই ধরনের। আমার দায়িত্ব থেকে আমি দৌড়ে আপনার কাছে এসেছি, আপনার দায়িত্ব হিসাবে আপনি কি করেছেন? আমি আমার অথরিটিকে জানাইছি। সেটা কতদিন নাগাদ সমস্যার সমাধান হতে পারে? এখন ওনারা বলতে পারবেন। আপনার কি মনে হয় কতদিন? আমার মনে হয় তো 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আমরা যখনই কোনো প্রতিষ্ঠানে যাই, কোনো কর্মকর্তার বক্তব্য শুনতে চাই, তখন প্রায় মানে একটা কমন অজুহাত হচ্ছে আমি জানি না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। আমার কাছে খুব অবাক লাগে এবং আমার খুব জানতে ইচ্ছা করে যে ঊর্ধ্বতনটা কত ঊর্ধ্ব।
উপরমহল জানে সেই উপরমহলটা কে, সেটা কত উপরে, যেখানে সাধারণ জনগণ পৌঁছাতে পারে না, যেখানে একজন শ্বাসকষ্টের রোগী পৌঁছাতে পারে না, একজন গর্ভবতী মা পৌঁছাতে পারে না। তাহলে সিটি কর্পোরেশনের কাজটা কি, আর এখানে যারা কর্মকর্তা আছে তাদের দায়িত্ব কি, আমার খুব জানতে ইচ্ছা করে। ঢাকার বায়ু দূষণ নিয়ে আন্দোলন, সমাবেশ, মানববন্ধন সবই হয়েছে, কিন্তু মূল কাজটি কখনো হয়নি। একসময় এসব দূষণ নিয়ে কাজ করা, রাস্তায় আন্দোলনে নামা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় বন ও পরিবেশ উপদেষ্টাও বিষয়টি অবগত। তিনি দ্রুত টাস্কফোর্স গঠন ও অভিযানের কথা বললেন। বায়ু দূষণ ম্যানেজমেন্ট প্ল্যানটা পাস হয়েছে 2024 সালের অগস্ট মাসে। আমরা একটা টাস্কফোর্স গঠন করে দিয়েছি, আমরা কমিটি বলি নাই, খেয়াল করবেন। সেই টাস্কফোর্সকে 14টা গ্রুপে ভাগ করে তারা আগামী শনিবার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং ঢাকায় ড্রাইভ করবেন। ড্রাইভ মানে গাড়ি চালানো না, ড্রাইভ মানে অভিযান পরিচালনা করা। সেখানে নির্মাণ কাজটাকে তারা নিয়ন্ত্রণ করবেন, সেখানে দূষণকারী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, অবৈধ ইটভাটাগুলো ভেঙে দেবেন। এই কাজগুলোর ফলে পানি ছিটানোর ব্যবস্থা করবেন, জনদুর্ভোগ কিছুটা কমবে। দর্শক মণ্ডলী, এই গ্যাসের প্রভাবে 3টি এলাকার 3.5 লাখ মানুষ জিম্মি হয়ে আছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দেয় এবং উদাসীনতা পরীক্ষার করে, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান সম্ভব। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন এবং আপনার চোখেও যদি এমন কোনো বিষয় নজরে আসে, তাহলে আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন এই ফেসবুক পেজ কিংবা এই মোবাইল নাম্বারের মাধ্যমে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।